ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি আদর্শ গ্যাস সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজ আমি পড়াবো বাস্তব গ্যাসটা কি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি তো শিখিয়েছি যে আদর্শ গ্যাসের ব্যাপারগুলো। এবার এখন যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে আদর্শ গ্যাস কাকে বলে বা আদর্শ গ্যাস বলতে কি বোঝো, তাহলে তুমি কি লিখবে? তাহলে প্রথমে আমরা কোশ্চেনটা লিখছি যে আদর্শ গ্যাস কাকে বলে। তাহলে এক লাইনে আনসার হবে, লেখো যে সমস্ত গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়েছো। কিন্তু দেখো, এই প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই। সব গ্যাস অনাদর্শ গ্যাস, যাদের আমরা বলি বাস্তব গ্যাস। ঠিক আছে, তাহলে এখন যদি কোশ্চেন পড়ে যে বাস্তব গ্যাস কাদের বলে, তাহলে এবারে কোশ্চেন লেখো বাস্তব গ্যাস কাকে বলে। তাহলে আনসার কি হবে? যে গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, তাকে বাস্তব গ্যাস বলে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এখন আমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই কেন? এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে লেখো যে প্রকৃতিতে আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই কেন? তাহলে দেখো, আমরা এখানে আনসার লিখব যে নিম্নলিখিত দুটি কারণে প্রকৃতিতে বাস্তব গ্যাসের প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। এবারে কারণ দুটো আমরা বলবো যে নিম্নলিখিত দুটি কারণে প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। দেখো, এই আদর্শ গ্যাস অর্থাৎ আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে কি জেনেছি
সেখানে আমরা জেনেছি যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, কিন্তু বাস্তবে আমরা দেখছি কি গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে। যদি আকর্ষণ বল না থাকতো তাহলে গ্যাসের অণুগুলি কাছাকাছি আসতো না এবং ওদেরকে তরলে পরিণত করা যেত না, তাই না? তাহলে প্রথম এখানে আমরা লিখছি 1 নম্বর পয়েন্ট কি, প্রকৃতিতে উপস্থিত সমস্ত গ্যাসের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল উপস্থিত থাকে। ঠিক আছে, অ্যানাদার পয়েন্ট আছে। দেখো আদর্শ গ্যাস বলেছিল, আমরা যে গতিতত্ত্ব পড়লাম সেখানে ওনারা কি বললেন, যে কোনো গ্যাসের আয়তন এবং ভর মোট গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ একটা গ্যাস অণুকে বিন্দু ভর ধরা হয়েছিল, যে ওর কোনো ভরও নেই আয়তন নেই, একটা বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্যাস অণুর একটা নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা কি লিখছি, দেখো প্রত্যেকটি গ্যাস অণুর নির্দিষ্ট ভর এবং আয়তন উপস্থিত থাকে। ক্লিয়ার? তাহলে এই দুটো কারণে আমরা বলবো যে প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এরকম কোশ্চেন এলে তোমরা আনসার করতে পারবে। তাহলে আমরা প্রকৃতিতে যে গ্যাস আছে সব গ্যাসগুলোই দেখলাম বাস্তব গ্যাস। তাহলে আমার এখন একটা কোশ্চেন মনে হতে পারে যে তাহলে বাস্তব গ্যাস কি কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে না? তাহলে যদি বলি পারে, তাহলে কি কন্ডিশনে, কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? এই কোশ্চেনটা কিন্তু আসে 1 নম্বরে। তাহলে কোশ্চেনটা লেখো যে কখন একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দেখ, তাহলে উষ্ণতাটা যদি বাড়ায় তাহলে গ্যাস অণুর মধ্যে গতিশক্তি বাড়বে, তাহলে গ্যাস অণুগুলি দূরে দূরে চলে যাবে, ওদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে, তখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আবার চাপ যদি কমায় তাহলে আয়তন বেড়ে যায় গ্যাসের, তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে ওর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যাবে, তার মানে তখনও আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তার আমরা কি বলতে পারি, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে 1 লাইনে আনসার। তাহলে এখানে লেখো যে নিম্ন চাপে এবং উচ্চ
উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এবার দেখো, এই বিভিন্ন বাস্তব গ্যাসগুলিকে নিয়ে বিজ্ঞানী অ্যামাগাট একটা লেখচিত্র অঙ্কন করেছিলেন, সেটা আমি এখন দেখাবো। লেখো যে বাস্তব গ্যাসগুলি অ্যামাগাট লেখচিত্র। দেখো, অ্যামাগাট কি করেছিলেন, উনি পিভি ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করেছিলেন। পিভি ভার্সেস পি, এইরকম আমি এখানে ছোট করে দেখাচ্ছি। এই ওয়াই অ্যাক্সিসে উনি রেখেছিলেন পিভি, আর এক্স অ্যাক্সিসে উনি রেখেছিলেন পি। দেখ, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ভার্সেস পি এর লেখচিত্র করেছি। পি এর ভ্যালু যতই বাড়াই না কেন, পিভির গুণফল সবসময় ধ্রুবক, সবসময় কে ছিল, পিভি ইকুয়াল টু কে, এটা বয়েলের সূত্রে ছিল, তাই না? তাহলে আমি যতই বাড়াই না কেন পিভি ইকুয়াল টু কে, তার মানে এটা কেমন ছিল, তোমার এক্স অক্ষের সমান্তরাল। এইটা তাহলে কি ছিল, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। কিন্তু উনি বিভিন্ন বাস্তব গ্যাস নিয়ে তো করেছেন, এইরকম লেখচিত্রতে এইরকম দেখেছেন। হাইড্রোজেনের ক্ষেত্রে একদম উপর থেকে, আদর্শ গ্যাসের যা হয় তার উপর থেকে গেছে। হিলিয়াম গ্যাসের উপর থেকে লেখচিত্রটা এইরকম গেছে। আর অন্যান্য গ্যাসের দেখো, নাইট্রোজেনের এইরকম প্রথমে এই নেগেটিভ এসছে, মানে নিচের দিকে ঋণাত্মক বিচ্যুতি দেখিয়েছে, তারপরে উচ্চ চাপে ধনাত্মক বিচ্যুতি। তারপরে তোমার অক্সিজেন গ্যাসেরও সেম, কার্বন ডাইঅক্সাইড গ্যাসেরও সেম। ঠিক আছে, এইগুলো উনি লক্ষ্য করেছেন, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে উনি কি কি লক্ষ্য করেছেন? এক নম্বর আমি বলছি, উনি দেখেছেন হাইড্রোজেন এবং হিলিয়াম সর্বদা কি দেখিয়েছেন, আদর্শ গ্যাস হতে ধনাত্মক বিচ্যুতি দেখায়, বা পজিটিভ বিচ্যুতি। পজিটিভ বিচ্যুতি। অন্যান্য গ্যাসগুলি, দু নম্বরে, অন্যান্য গ্যাসগুলি কম চাপে, দেখো নেগেটিভ বিচ্যুতি, এবং উচ্চ চাপে পজিটিভ বিচ্যুতি দেখায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেন সবার ক্লিয়ার থাকে। এটা অ্যামাগাটের লেখচিত্র। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে কারোর কোনো সমস্যা নেই। এবারে আমরা পড়াবো সংনম গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা নতুন রাশি পড়াবো। তাহলে এখানে তোমরা লেখো সংনম্য গুণাঙ্ক, একে বলে কম্প্রেসিবিলিটি। ফ্যাক্টর, একে জেড দ্বারা চিহ্নিত করা হয়। দেখো, এই জেড ইকুয়াল টু পিভি
বাই এন আর টি, এইটা হচ্ছে জেড। জেড ইকুয়াল টু কি পিভি বাই এন আর টি, বা জেড ইকুয়াল টু দেখো এই বাস্তব গ্যাসের আয়তন বাই আদর্শ গ্যাসের আয়তন। আইডিয়াল গ্যাসের আয়তন, এদের অনুপাত। তাহলে অ্যাকচুয়ালি এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি নির্দেশ করে? আমরা দেখলাম যে বাস্তবে যতগুলো গ্যাস আছে সব কি অনাদর্শ, সব বাস্তব গ্যাস, কেউ আদর্শ গ্যাস না। তাহলে যে গ্যাসগুলো আছে তারা আদর্শ গ্যাস থেকে কতটা বিচ্যুতি দেখায়? ধরো অক্সিজেন গ্যাস আদর্শ গ্যাস হতে কতটা বিচ্যুতি দেখায়, বা হাইড্রোজেন গ্যাস আদর্শ গ্যাস হতে কতটা বিচ্যুতি দেখায়, বা কেমন ধরনের বিচ্যুতি দেখায়, এইগুলো আমরা জানতে পারি এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মাধ্যমে। তাহলে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি নির্দেশ করে? না, লেখো কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হতে কতটা বিচ্যুতি দেখায়, তার পরিমাণ আদর্শ গ্যাসের আচরণ হতে, এটা করে দাও, আদর্শ গ্যাসের আচরণ হতে। তাহলে কি বললাম? কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ হতে কতটা বিচ্যুতি দেখায় তার পরিমাণ জেডের সাহায্যে নির্ণয় করা যায়। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা বোঝা গেল, যেটা সংকোচনশীল গুণাঙ্ক এটা কি নির্দেশ করে? না, কোনো বাস্তব গ্যাস সে আদর্শ গ্যাসের আচরণ হতে কতটা বিচ্যুতি দেখায় সেই ব্যাপারটাকে নির্দেশ করে। এবার আমি একটা এই জেড ভার্সেস পি এর একটা লেখচিত্র আমি দেখাবো। এবারে লেখো যে বিভিন্ন বাস্তব গ্যাসের এই জেড বনাম পি এর লেখচিত্র। ঠিক আছে? তাহলে বিভিন্ন বাস্তব গ্যাসের জেড বনাম পি এর লেখচিত্র, এটা আমি এখন করে দেখাবো। দেখো এখানে আমরা ছোট করে জিনিসটা দেখাচ্ছি। এদিকে জেড ইকুয়াল টু জানো পিভি বাই কি এন আর টি, আর এদিকে পি। দেখো যদি আদর্শ গ্যাস হয় তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি হবে, তাহলে জেড ইকুয়াল টু 1, তাহলে এইটা জেড ইকুয়াল টু 1, এটা কি আদর্শ গ্যাস। কিন্তু যখন আমরা বিভিন্ন গ্যাস নিয়ে লেখচিত্র করছি তখন কেমন আসছে? না, হাইড্রোজেন এইরকম, হিলিয়াম ঠিক অ্যামাগাটের মতো আসছে, তারপর নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে এইরকম এই কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? এরকম ভাবে লেখচিত্র হচ্ছে। তার মানে এইটা জেডের উপরে, তার মানে কি এটা জেড গ্রেটার দ্যান 1, এই লাইনটার উপরে হলে যারা জেড গ্রেটার দ্যান 1, আর যারা নিচে এখানে কি জেড লেস দ্যান 1। তাহলে জেডের যদি তাৎপর্য পড়ে, হ্যাঁ, জেডের তাৎপর্য যদি পড়ে তাহলে আমরা 1 নম্বরে লিখব জেড গ্রেটার দ্যান 1 হলে গ্যাস আদর্শ
গ্যাসের মতো আচরণ করবে বা করে। ঠিক আছে, এবারে বলছি দেখো জেড গ্রেটার দ্যান 1 কি নির্দেশ করে, যে গ্যাস আদর্শ গ্যাস হতে ধনাত্মক বিচ্যুতি দেখায়, পজিটিভ বিচ্যুতি দেখায়। অর্থাৎ গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম এবং গ্যাস কম সংকোচনশীল ঠিক আছে, গ্যাস কম সংকোচনশীল। এই জায়গাটা বোঝা গেল। আর যদি 3 নম্বরে পড়ে দেখো জেড লেস দ্যান 1 হলে কি হবে, গ্যাস আদর্শ গ্যাস হতে নেগেটিভ বিচ্যুতি দেখায়, কম হচ্ছে তাহলে নেগেটিভ বিচ্যুতি দেখায়, তাই না? এবং গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বল বেশি এবং উহার আন্তরাণবিক আকর্ষণ বল বেশি। বেশি এবং বেশি সংকোচনশীল, ঠিক আছে, এবং বেশি সংকোচনশীল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই তিনটেই হচ্ছে তাৎপর্য। যদি তাৎপর্য আসে আশা করি তোমরা বলতে পারবে, এখানে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের আসতে পারে এই লেখচিত্র আর জেডের তাৎপর্য। তাহলে তাৎপর্য হলে প্রথমে জেড ইকুয়াল টু 1 মানে গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, জেড গ্রেটার দ্যান 1 মানে গ্যাস ধনাত্মক বিচ্যুতি দেখায়, মানে কম সংকোচনশীল, তার মানে সহজে তরলে পরিণত হবে না। আর কম হলে নেগেটিভ বিচ্যুতি দেখায়, গ্যাস বেশি সংকোচনশীল এবং সহজে তরলে পরিণত হবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, আশা করি সবাই বুঝতে পারলে। এগুলো খাতায় লিখে রাখবে। এবার আমি এই বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালের সমীকরণটা দেখাবো। বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল এই বাস্তব গ্যাসের একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন, যাকে বলি ভ্যান ডার ওয়ালের সমীকরণ। তাহলে লেখো যে বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়াল সমীকরণ। ঠিক আছে, দেখ আদর্শ গ্যাসে আমরা কি দেখেছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইটা আমরা দেখেছিলাম। কিন্তু ভ্যান ডার ওয়াল বলছেন না, যেহেতু বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বল থাকে, তাদের আয়তন আছে, ভর আছে, তাই এই ইকুয়েশনটা হবে না।
কে বলছেন? ভ্যান ডার ওয়াল। ভ্যান ডার ওয়াল বলছে পি প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু এনআরটি। এখানে ভ্যান ডার ওয়াল বলে দিচ্ছেন যে পি প্রাইম ইকুয়াল টু এই পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর ভি প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস এন বি। ঠিক আছে, যেখানে এ এবং বি ভ্যান ডার ওয়াল ধ্রুবক। তার মানে এই পি প্রাইমের জায়গায় এইটা বসাও আর ভি প্রাইমের জায়গায় এইটা বসাও, তাহলে কি পাচ্ছি আমরা? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা কি এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণ। এটা কি এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণ। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালের সমীকরণ। তাহলে এক মোলের ক্ষেত্রে কি হবে? এন গুলো শুধু 1 হয়ে যাবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস বি ইকুয়াল টু কি আর টি। এটা লিখবে এক মোল, বাকিটা সেম। ঠিক আছে, এটা এক মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণ। দেখো এই এ আর বি কিভাবে এলো, এই যে কারেকশন, এই টার্মটা পি এর যা পি প্রাইম আর ভি প্রাইম করেছি, পি প্রাইম ইকুয়াল টু পি এর সঙ্গে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করেছি, আবার ভি প্রাইম ইকুয়াল টু ভি থেকে এন মাইনাস বি বিয়োগ করেছি। তাহলে এই জিনিসটা কিভাবে এলো সেইটা আগে দেখো। ধর আমি এখানে এগুলো প্রমাণ নেই, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ধর এই একটা পাত্র, এখানে গ্যাসের অণুগুলো আছে, বিভিন্ন গ্যাসের অণুগুলো সব জায়গায় আছে, গ্যাসের অণুগুলো সব জায়গায় আছে। তাহলে এই একটা মাঝখানের অণু দেখ, এদের মধ্যে তো গ্যাসের মধ্যে আকর্ষণ বল আছে, তাহলে মানে চারদিকে যে অণুগুলো আছে তার দ্বারা সমানভাবে আকর্ষিত হচ্ছে। তার মানে এদের মধ্যে নেট আকর্ষণ বল 0। তুমি যদি ভিড় বাসে যাও বা ভিড় ট্রেনে যাও, চারদিক থেকে সমান সবাই ঠেলছে, তখন তোমার কিছু ধরতে হবে না, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তাই না? কিন্তু যারা অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস কি বলেছিল, যে গ্যাস পাত্রের দেয়ালের উপরে যে চাপ দেয় সেটাই কি গ্যাসের চাপ। তাহলে এই অণুগুলো যে চাপ দেবে সেটাই কি তোমার গ্যাসের চাপ। এই পাত্রের দেয়ালের অণুগুলো, পাত্রের সঙ্গে যারা আছে ওই অণু যে চাপ দেবে সেটা গ্যাসের চাপ। কিন্তু তোমার আমরা জানি গ্যাস বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি এদের মধ্যে আকর্ষণ, এই গ্যাস অণুকে এই নিচের গ্যাস অণুগুলো যারা ভেতরের দিকে আছে তারা টেনে ধরছে। তার মানে আমাদের এই আকর্ষণ ওই চাপকে কিছুটা কমিয়ে দিচ্ছে, তাই না? এই যে অণু, এই দেয়ালের সঙ্গে যে অণু আছে তাদের চাপকে কিছুটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, কমিয়ে দেওয়ার পরে আদর্শ গ্যাস পেয়েছিল পি। কত চাপ পেয়েছিল? পি। কিন্তু এটা যদি প্রকৃত এদের মধ্যে আকর্ষণ যদি না থাকতো, এদের মধ্যে যদি আকর্ষণ বল না থাকতো, তাহলে অ্যাকচুয়ালি চাপ কিছুটা বেশি হতো। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এরা টেনে নিচ্ছে, তাই এর চাপ কিছুটা কমে যাচ্ছে। তাহলে গ্যাস যদি আদর্শ হতো, তাহলে এই যে পি চাপ পাচ্ছিলাম আমরা তার থেকে বেশি চাপ দিত, তাই না? তাহলে চাপটা কত হতো, কতটা বেশি হতো? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটা এন মোল গ্যাসন মানে গ্যাসের ক্ষেত্রে, এন মোল গ্যাসের ক্ষেত্রে এত পরিমাণ চাপ বেশি হতো। ঠিক আছে, আবার দেখ, ধর এই আদর্শ গ্যাস বলেছিল যে গ্যাস অণু আয়তন মানে কি পাত্রের আয়তন, পাত্রের আয়তন যদি ভি হয় তাহলে পাত্রের সব জায়গায় এই অণুগুলি চলাচল করতে পারে।
তাহলে পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন, এটা কে বলেছিল? আদর্শ গ্যাস। কিন্তু অ্যাকচুয়ালি এই পাত্রের আয়তন ভি, তার মধ্যে এই গ্যাস অণুর তো নিজস্ব আয়তন আছে। বাস্তব গ্যাস বলছে তো গ্যাস অণুর নিজস্ব আয়তন আছে। তাহলে গ্যাস অণুগুলো যদি এক জায়গায় রেখে দিই, তাহলে তার ধরো নিজস্ব আয়তন, এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে নিজস্ব আয়তন এনবি হচ্ছে এন মোল গ্যাসের অণুর আয়তন। তাহলে বাকিটা জায়গায় কি করতে পারে? এরা চলাফেরা করতে পারে বাকিটা জায়গায়। তাহলে গ্যাস কি সমস্ত জায়গায় চলাফেরা করতে পারে? কিছু তো সবসময় তারা দখল করে আছে। সেটা কতটা জায়গায়? এনবি, সেটা গ্যাস অণুর প্রকৃত আয়তন। ঠিক আছে, তাহলে বাকি ফাঁকা জায়গা কত যেখানে তারা চলাফেরা করতে পারে? তাহলে ভি মাইনাস এনবি, এটা তো মোট আয়তন, মোট আয়তন ভি, নিজের আয়তনটা কিছুটা বাদ দিয়ে বাকিটা জায়গায় চলাফেরা করে। তাহলে এইটা হচ্ছে এই যে এনবি বাদ দিচ্ছে, এটা এক্সক্লুডেড। এক্সক্লুডেড মানে বাদ দিলাম। কেন বাদ দিলাম? না, ওটা ওদের নিজস্ব আয়তন, ওটা ওই আয়তন ছাড়া বাকিটা জায়গায় চলাচল করতে পারে। তাহলে এইভাবে দুটো টার্ম এখানে যোগ হয়েছে। পরীক্ষায় শুধু কোশ্চেন আসে যে এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণটি লেখো, এবং কোনটা কি বলো বলে দেবে, এটা চাপ, এটা আয়তন, এনটা মোল সংখ্যা, এ আর বি ভ্যান ডার ওয়াল ধ্রুবক। বা এক মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণটি লেখো। এবার এখানে কোশ্চেন আসে ভ্যান ডার ওয়াল ধ্রুবক এ এবং বি এর একক নির্ণয়। তাহলে এবার আমরা বলছি এ এবং বি এর একক। তাহলে আমরা দেখো, আমরা দেখলাম পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। দেখ এখানে এই পি মানে চাপ, চাপের সঙ্গে এই রাশিটা যোগ করেছি। তাহলে এই পি এর যা একক হবে এরও তাই একক হবে। তুমি দেখো 1 গ্রাম ডালের সঙ্গে 1 গ্রাম ডাল যোগ করা যায়, 1 কেজি ডাল যোগ করা যাবে না। যাবে কি? যাবে না, একক একই সেম হতে হবে। তাহলে এখানে আমরা বলবো কি, এন স্কোয়ার এ বাই ভি এর একক ইকুয়াল টু পি এর একক। অতএব এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর একক ইকুয়াল টু এটিএম। অতএব এ ইকুয়াল টু লেখো, এ ইকুয়াল টু কি হলো? এটিএম, ভি স্কোয়ারটা গুণ হয়ে গেল, তার মানে লিটার স্কোয়ার। এন স্কোয়ারটা নিচে চলে এলো, এনটা নিচে চলে আসবে, তাহলে এন মানে কি? মোল, মোল স্কোয়ার। তাহলে উপরে হলো কি? এটিএম লিটার স্কোয়ার মোল মাইনাস 2। এই ঠিক আছে। এবারে দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, এটিএম লিটার স্কোয়ার আর কি মোল মাইনাস 2। ঠিক আছে, এবার এখানে দেখো এই এনবি এর একক মানে আয়তনের একক, তাহলে অনুরূপে বলবো কি, এনবি এর একক ইকুয়াল টু ভি এর একক। তাহলে এনবি এর একক ইকুয়াল টু কি? লিটার, বা বি ইকুয়াল টু কি? লিটার বাই এন, এন মানে কি? মোল, তার মানে কি? লিটার পার মোল। ঠিক আছে, তাহলে এ আর বি এর যদি একক বলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। এবারে ভ্যান ডার ওয়াল ধ্রুবক এ এবং বি এর তাৎপর্য আমাদের পরীক্ষায় পড়ে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। দেখো এ এবং বি এর তাৎপর্য দেখো, তাহলে এর তাৎপর্য, তাহলে এ কি নির্দেশ করে? গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এ গ্যাসের অণুগুলির মধ্যে উপস্থিত
আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাণকে নির্দেশ করে। এর মান যত বেশি হবে গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বলের মান তত বেশি হবে, হ্যাঁ, এবং গ্যাস সহজে তরলে পরিণত হবে, তরলে পরিণত হবে। ক্লিয়ার এই জায়গাটা? এবার আমরা বলছি বি এর তাৎপর্য। বি এর তাৎপর্য দেখো, বি কি নির্দেশ করে? গ্যাস অণুগুলির আয়তন কত সেটা নির্দেশ করে। তাহলে বি গ্যাস অণুর নিজস্ব আয়তনকে নির্দেশ করে। বি এর মান যত বেশি হবে গ্যাসের আয়তনও তত বেশি হবে। গ্যাসের অণু আয়তনও তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে এই তাৎপর্যগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, এটা আমি মুছে দিলাম। এবারে দেখো কতগুলো প্রমাণ আসে, ঠিক আছে? এখানে প্রথম প্রমাণটা বলে যে নিম্ন চাপে ভ্যান ডার ওয়ালের সমীকরণ কি হবে? ঠিক আছে, এরকম কোশ্চেন পড়ে, নিম্ন চাপে ভ্যান ডার ওয়ালের সমীকরণ কি হবে? তাহলে 1 মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কি জানি? a বাই ভি স্কয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তাহলে চাপ খুব কম হলে, ভালো করে দেখো, চাপ খুব কম হলে আয়তন খুব বেশি হবে, বেশি হবে। চাপ কম হলে আয়তন তো বেশি হয়ে যাবে, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে বি এর মান তো খুব কম, খুবই কম, তো তাহলে এই বি এর সাপেক্ষে দেখো এই ভি ভেরি ভেরি গ্রেটার দ্যান বি হবে। তাহলে ভি মাইনাস বি ইকুয়াল টু আমরা কি লিখবো? বিটা নেগলেক্ট করে পাই, ভি লিখবো। ধর একটা জুতো তোর 999 টাকা পড়েছে, তাহলে তুই কি বলবি? 1000 টাকা বলবি, কারণ এই এক খুবই কম। 1000 মাইনাস 1 সমান 999, তাহলে 1000-এর রেসপেক্টে 1 খুব কম, তাই ওটাকে বাদ দিচ্ছি। সেই রকম ব্যাপার, আয়তন অনেক বেড়ে যায়, তাহলে এই বি এর মান তো এমনি কম, তাহলে ভি ভেরি ভেরি গ্রেটার দ্যান বি হলে ভি মাইনাস বি প্রায় সমান কি হবে? বি। তার মানে সমীকরণটা কি হলো? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু আর। তাহলে এই আনসারটা করতে পারবে। এবারে যদি কোশ্চেন আসে জেড এর মান কি হবে? জেড ইকুয়াল টু কি? পিভি বাই আর টি, এটা ছিল তো, তাহলে এই দুটো গুণ করে দাও এখান থেকে। তাহলে এই পর্যন্ত প্রমাণটা হয়ে গেল, এছাড়া এক্সট্রা প্রমাণ করছি। দেখো আবার পিভি ইকুয়াল টু কি?
এ বাই ভি এই প্লাস এ বাই ভি ইকুয়াল টু আর টি, তাই তো? তাহলে আমরা এখানে কি করছি, আমরা আর টি দিয়ে সবাইকে ভাগ করছি। দেখো আর টি দিয়ে, তাহলে এটা কি পিভি বাই আর টি, এটা কি হলো এ বাই ভি আর টি, এটা কি 1। ঠিক আছে, তাহলে আমরা এটা কি জানি, এইটা কি জানি, দেখো এই পিভি বাই আর টি ইকুয়াল টু তো জেড, অতএব জেড ইকুয়াল টু, এইটা ওইদিকে নিয়ে যাও 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে একের থেকে কিছুটা কমে যাচ্ছে, দেখ এইটা ইকুয়াল টু জেড, তাহলে জেডটা লিখলাম, এইটা ইকুয়াল টু জেড, এই লাইনটার পরের লাইন এখানে নিয়ে গেলাম জেড, আর এইটা একের ওদিকে নিয়ে গেলাম এইটা। তার মানে দেখো খুব কম চাপে, চাপ যখন কম তখন লেখচিত্রটা কেমন হয়েছিল, এই জেড ভার্সেস পি এর লেখচিত্রটা খুব কম চাপে এরকম নেগেটিভ বিচ্যুতি, তারপর উপরে গেছিল, দেখেছিস নেগেটিভ বিচ্যুতি, প্রথমে নেগেটিভ বিচ্যুতি তারপর উপরে গেছিল। তার মানে এই একের থেকে কম হচ্ছে, এটা তো এক, এখানে জেড তো 1, তাহলে এটা কি জেড লেস দেন 1, তাহলে নেগেটিভ বিচ্যুতি কম চাপে। তাহলে কম চাপে জেড এর সমীকরণ কত হবে, যদি জেড এর সমীকরণ বলে এইটা বলতে হবে, আর শুধু ভ্যান ডার ওয়াল সমীকরণ বললে তাহলে এইটা দেখাতে হবে। তাহলে পারবে, এরকম কোশ্চেন যদি আসে পরীক্ষায় এগুলো কিন্তু জয়েন্টে আসে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার বললো উচ্চ চাপে ভ্যান ডার ওয়ালের সমীকরণ। দেখো তাহলে আমরা কি জানি, পি এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তাহলে পি বেশি হলে ভি এর মান কম হবে, পি যদি বেশি হয় তাহলে ভি এর মান কম হবে। তখন এই পি যদি বেশি, তার মানে পি তখন ভেরি ভেরি গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার হয়ে যাবে। তার মানে পি প্লাস এ বাই ভি প্রায় ইকুয়াল টু কি হবে, শুধু পি, কারণ এটা বাদ দেবো, এই টার্মটা নেগলেক্ট হয়ে যাবে। তার মানে এখন পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু কি হবে আর টি। তাহলে এইটা আনসার ভ্যান ডার ওয়ালের সমীকরণ। ঠিক আছে, এবার যদি বলে জেড কি হবে, তখন আবার এই গুণ করে দাও, পিভি ইকুয়াল টু পিবি, এই পিভি মাইনাস পিবি ইকুয়াল টু আর টি। আর টিকে সবাইকে ভাগ করো, তাহলে এটা পিভি বাই আর টি মাইনাস পিভি বাই আর টি, এখানে 1, এইটা, তাই না? আবার এইটা ইকুয়াল টু কি তোমার জেড, তাহলে অর জেড ইকুয়াল টু কি, এইটা ওদিকে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে 1 প্লাস পিভি বাই আর টি, পিভি বাই আর টি হয়ে যাবে। তার মানে এখানে কি জেড এর মান দেখো পজিটিভ, একের থেকে বেশি, ওই জন্যে উচ্চ চাপে, চাপ যখন অনেক বেশি, এখানে তো জেড ইকুয়াল টু 1, এখানে কি জেড, তাহলে উচ্চ চাপে দেখো এই ধনাত্মক, এই কম চাপে ঋণাত্মক, কিন্তু যখন চাপ ওইদিকে তো চাপ বাড়ছে, অনেক চাপে এখানে কি পজিটিভ, মানে জেড গ্রেটার দেন 1। ঠিক আছে, এগুলো আমরা আগে দেখিয়েছি, এখানে প্রমাণ করেও দেখালাম, এগুলো জয়েন্টে আসে। ঠিক আছে, এগুলো জয়েন্টে পড়ে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু মনে রাখতে পারবে। তাহলে এটা আমি মুছে দিলাম। এবারে দেখো বিজ্ঞানী এন্ড্রুস একটা পিভি লেখচিত্র করেছিলেন। হ্যাঁ, এর বিভিন্ন উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা পিভি লেখচিত্র করেছিল বিজ্ঞানী এন্ড্রুস, সেইটাই বলি আমরা পিভি আইসোথার্ম। তাহলে এখানে বলছি পিভি আইসোথার্ম, তার মানে পি ভার্সেস ভি এর লেখচিত্র। এটা কি এন্ড্রুস লেখচিত্র।
ভালো করলেন। এন্ড্রুস কি করেছিলেন, এরকমভাবে উনি একটা বিভিন্ন উষ্ণতা একটা লেখচিত্র দেখিয়েছিলেন। এদিকে পি আর এদিকে ভি। দেখ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের লেখচিত্রটা CO2 এর লেখচিত্র দেখিয়েছিলেন, CO2 গ্যাসের। তাহলে যখন কম চাপ তখন গ্যাসের আয়তন বেশি, ধর গ্যাসের আয়তন অনেকটা বেশি, এই দিকে চাপ যখন বাড়ছে তখন আয়তন কমে যাচ্ছে, চাপ বাড়লে এদিকে চাপ বাড়ছে, চাপ বাড়লে তো আয়তন কমবে, তাহলে আয়তন এই দিকে, এটা তো জিরো, তাহলে এই দিকে আয়তন কমবে, তাহলে এই পর্যন্ত হচ্ছে। আর তারপরে আরও চাপ বাড়ালে কি হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, গ্যাস তখন তরলে পরিণত হচ্ছে এই পর্যন্ত। এবারে তরলের দেখো যত চাপ বাড়াই না কেন তরলের কিন্তু সংকোচনশীল ধর্ম অনেক কম। গ্যাস ধরো সহজে সংকোচিত হয়, সংকুচিত হয়, কিন্তু তরলকে চাপলে সহজে সংকুচিত হয় না। তাহলে তরলের সংকোচনশীল ধর্ম অনেক কম, ওই জন্যে কি তরল কম সংকুচিত হচ্ছে। তাহলে এটা যদি এ বলি, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এই বি আর সিটা কি তরল, এটা কি গ্যাস, এখান থেকে তরল গ্যাসে পরিণত হচ্ছে, এই জায়গাটা কি তরল গ্যাসে পরিণত হচ্ছে, তাই না? যতক্ষণ না মানে তরল মানে গ্যাস তরলে পরিণত হচ্ছে, গ্যাস কি হচ্ছে তরলে পরিণত হচ্ছে, এ থেকে বি পর্যন্ত গ্যাস। এবার এখানে কি গ্যাস তরলে পরিণত হচ্ছে, সেই জন্যে আয়তন কমে যাচ্ছে। আর যখন এটা পুরো তরল, এটা কি পুরো তরল লিকুইড, এটা কি পুরো গ্যাস, আর এখানে কি হচ্ছে এই লিকুইড আর গ্যাস, মানে গ্যাস লিকুইডে কনভার্ট হচ্ছে, গ্যাস লিকুইডে কনভার্ট হচ্ছে এই জায়গাটা। এটা একটা উষ্ণতা, ঠিক আছে? ধর T1 টেম্পারেচার, এটা একটা কোন টেম্পারেচার, এটাকে বললাম মনে করো T1 টেম্পারেচার। এবার উষ্ণতা, একটু উষ্ণতা বাড়াচ্ছে, তখন কি দেখা গেল, তখন দেখা গেল এই রকম লেখচিত্রটা, এই 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 এটা T2। তাহলে ABCD হয়ে গেছে। এবার EFGH, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গ্যাস, এটা কি গ্যাস তরলে পরিণত হচ্ছে, এটা গ্যাস, এখানে গ্যাস তরলে পরিণত হচ্ছে, আর এটা কি লিকুইড, ঠিক আছে? আরো উষ্ণতা বাড়ালে দেখা যাচ্ছে যে এইরকম আসছে, দেখো এইরকম, এইরকম হচ্ছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা পুরো কি গ্যাস, এটাকে আমরা বললাম ধরো এটা I, J আর এই K, হ্যাঁ? আর এখানে কি একটা পয়েন্ট পাচ্ছি, এখানে গ্যাস তরলে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা, এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা, এইটা আমরা এরকম গোল করে দেখালাম। তাহলে এই জায়গার মধ্যে কি হচ্ছে, গ্যাস তরলে পরিণত হচ্ছে, তাই তো? গ্যাস তরলে পরিণত হচ্ছে। এটা T3, এটা T3, এইটা ছিল T2, এটা T3 টেম্পারেচার, ঠিক আছে? এবারে যদি আরো উষ্ণতা দিই, মানে হাই উষ্ণতাতে যদি লেখচিত্র করি, তাহলে এইরকম পাচ্ছি, এইরকম। আরো হাই উষ্ণতাতে এইরকম লেখচিত্র, মানে সেই হাই প্যারাবোলা, হ্যাঁ, সমপরাবৃত্ত পাচ্ছি। তাহলে আর কিন্তু কোনো পয়েন্ট পাচ্ছি না, এখানে শুধু গ্যাস থেকে যাচ্ছে, গ্যাস, পুরোটাই গ্যাস, এও পুরোটাই গ্যাস। তাহলে দেখো তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচার, এই নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যদি মানে হাই টেম্পারেচার, এটা T4, এটা T5, তাহলে খুব হাই টেম্পারেচারে যদি আমরা এই পিভি ডায়াগ্রাম করি, অর্থাৎ আমরা যদি চাপ বাড়াই, তাহলে গ্যাস কোনোদিন তরলে পরিণত হবে না। তাহলে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট লিমিট আছে, একটা টেম্পারেচার লিমিট আছে।
এই টেম্পারেচারের ম্যাক্সিমাম, এই টেম্পারেচারের উপরে যদি এই যে গ্যাসটা নিয়ে আমি করছি, ধরো কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসটা মানে এই টেম্পারেচারের উপরে যদি আমি গ্যাসটাকে রাখি, তারপরে যদি চাপ মানে যদি দিই, চাপ বাড়াচ্ছি, তাও গ্যাস তরলে পরিণত হবে না। সেই জন্য এই যে টেম্পারেচার, এইটাকে বলি আমরা টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টেম্পারেচারটাকে বলি আমরা কি? টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার। আর এইটাই এন্ড্রুজের পিভি আইসোথার্ম। ঠিক আছে, তাহলে টিসিটাকে আমরা বলি কি? সংকট উষ্ণতা। এই CO2-র ক্ষেত্রে টিসি কত? টিসি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি যদি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রেখে তুমি যত চাপ প্রয়োগ করো না কেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর তরলে পরিণত হবে না। বুঝতে পেরেছো? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি টিসি টেম্পারেচারের উপরে যদি রাখো এবং যদি চাপ প্রয়োগ করো, তাহলে ওই গ্যাস কোনোদিন তরলে পরিণত করা যাবে না। এইটাকে বলি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার। আমরা গ্যাসকে তরলে পরিণত করি কি করে? চাপ প্রয়োগ করে, কম উষ্ণতায় চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়। কিন্তু প্রত্যেকটা গ্যাসের একটা ডেফিনিট টেম্পারেচার থাকে, ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারের উপরে গ্যাসকে রাখলে চাপ প্রয়োগ করলেও গ্যাস তরলে পরিণত হবে না। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখব গ্যাসের তরলীকরণ। এটা তাহলে আমি মুছে দিলাম, এটা বোঝা গেল। খুব ইন্টারেস্টিং জায়গা, এটা বোঝা গেল। তাহলে এখানে আমরা বলছি গ্যাসের তরলীকরণ। হ্যাঁ, তাহলে লেখো যে কম উষ্ণতায় ব্র্যাকেটে টিসিতে বা উহার নিম্ন উষ্ণতায় উচ্চ চাপ প্রয়োগ করলে, উচ্চ চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়। ঠিক আছে, তাহলে এবারে আমরা এখানে ক্রিটিক্যাল সংকট উষ্ণতা কাকে বলে এইটা আমরা পড়ব। লেখো টিসি ব্র্যাকেটে সংকট উষ্ণতা, লেখো যে নির্দিষ্ট উষ্ণতার উপরে গ্যাসকে রাখলে উচ্চ চাপ প্রয়োগ করেও গ্যাসকে তরলে পরিণত করা যায় না, সেই উষ্ণতাকে ওই গ্যাসের সংকট উষ্ণতা বলে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। দেখো এই টিসি ইকুয়েশন আছে 8a/27 RB, এআরবি ভ্যান ডার ওয়াল ধ্রুবক। এটা মনে রাখবে। সংকট উষ্ণতার সমীকরণ কি হলো? টিসি মানে 8a/27 RB, এআরবি ভ্যান ডার ওয়াল ধ্রুবক, আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা,
এবার আমরা বলছি সংকট চাপ। সংকট চাপ বলছি, লেখো। সংকট চাপ, এটাকে পিসি বলি। তাহলে লেখো সংকট উষ্ণতায় গ্যাসের উপর যে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই গ্যাসের সংকট চাপ বলে। ঠিক আছে, তাহলে সংকট চাপের একটা সমীকরণ আছে, হ্যাঁ, পিসি ইকুয়াল টু 8/27 বি স্কয়ার। এইট এ হবে 8a/27 বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এবারে ভিসি সংকট আয়তন। সংকট আয়তন লেখো সংকট উষ্ণতা ও সংকট চাপে কোনো গ্যাসকে তরলে পরিণত করলে গ্যাসে যে আয়তন পাওয়া যায় তাকে সংকট আয়তন বলে। ঠিক আছে, তাহলে ভিসি ইকুয়াল টু 3b, এই সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণ একটু ভালো করে তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসে এই সংজ্ঞাগুলো আসে, আশা করি এগুলো এলে তোমরা পারবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে পিসি ইকুয়াল টু কি হলো 8a, না 8 হবে না, সরি, এটা a/27 বি স্কয়ার হবে। হ্যাঁ, এটা a/27 বি স্কয়ার, এটা কি হলো a/27 বি স্কয়ার। ঠিক আছে, এইটা কেটে দিলাম। আর ভিসি ইকুয়াল টু 3b, আর টিসি ইকুয়াল টু 8a/27 আরবি। তাহলে এইটা যেন মাথায় থাকে, এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এখন এটা আমি মুছে দিচ্ছি। এবারে এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট আসে, লেখো বয়েলের উষ্ণতা। বয়েলের উষ্ণতা টিবি, লেখো যে উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তাকে টিবি বলে, অর্থাৎ বয়েলের উষ্ণতা বলে। দেখো এই টিবি ইকুয়াল টু a/RB, এই সমীকরণ। আচ্ছা, আরেকটা আছে ইনভার্সান টেম্পারেচার। ইনভার্সান টেম্পারেচার
এটা টিআই দ্বারা চিহ্নিত করা হয়। লেখো যে উষ্ণতায় কোনো গ্যাসকে শীতল বা উষ্ণ করা যায় না, হ্যাঁ, তাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার। নাইদার কুলিং নর হিটিং টেক্স প্লেস। তাহলে যে উষ্ণতায় গ্যাসকে উষ্ণ বা ঠান্ডা করা যায় না তাকে ওই গ্যাসের টিআই বলে, ইনভার্সন টেম্পারেচার। তাহলে টিআই ইকুয়াল টু 2A/RB। ঠিক আছে, এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে। তাহলে ক্লিয়ার হলো, এই জায়গাগুলো বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো আমাদের সিলেবাসে গ্যাসিয়াস স্টেট যা ছিল টোটালটা আমি ডিসকাস করে দিলাম। এখানে গ্যাসিয়াস স্টেট শেষ হলো। এবার লিকুইড স্টেট আছে, সেখানে ভিসকোসিটি মানে সান্দ্রতা আর পৃষ্ঠটান, এটা তোমরা ফিজিক্সে পড়েছো, ওই জন্যে ওটার আমি করাচ্ছি না। গ্যাস থেকে যা যা কোশ্চেন আসবে আশা করি তোমরা পারবে। তাহলে আজ আমি এখানে রাখলাম।